নমস্কার। আজ আমরা উদয় নারায়ণপুর বিধানসভা কেন্দ্রটিকে খুব কাছ থেকে দেখব, একটা কেস স্টাডি হিসেবে বোঝার চেষ্টা করব কি করে একটা জায়গার একদম স্থানীয় সমস্যাগুলো, মানুষের মনের ভেতরের ক্ষোভ, কি করে সেগুলো ভোটের বাক্সে গিয়ে আছড়ে পড়ে। চলুন গভীরে যাওয়া যাক। আমাদের এই আলোচনাটা 5টা ধাপে এগোবে। প্রথমে আমরা দেখব এলাকার আসল পরিস্থিতিটা কি, মানে যাকে বলে মাটির স্পন্দন। তারপর আমরা ভোটের সংখ্যাগুলো দেখব, বোঝার চেষ্টা করব মানুষ কি বলতে চেয়েছে। এরপরই আমরা খুঁজব মানুষের রাগের আসল কারণটা কি, আর সেই সুযোগে বিরোধী পক্ষ কি কৌশল নিয়েছিল সেটাও দেখব। আর সবশেষে এই সবকিছুর উপর ভিত্তি করে একটা পরিষ্কার প্রশাসনিক রোডম্যাপ বা ব্লুপ্রিন্ট আমরা তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। দেখুন, কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে সবার আগে তো সেখানকার মানুষের রোজকার জীবনটা বুঝতে হয়। ওখানকার মাটির আসল গল্পটা কি সেটাই আগে জানা দরকার। আমরা যে জায়গাটা নিয়ে কথা বলছি সেটা হলো পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র। দক্ষিণবঙ্গের এই গ্রামীণ এলাকাটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। এই এলাকার জীবনকে যদি একটা শব্দে বুঝতে হয় তাহলে সেটা হলো জল। দামোদর আর রূপনারায়ণ, এই দুই নদী একদিকে যেমন আশীর্বাদ, ঠিক তেমনই আবার একটা লাগাতার ভয়ের কারণ। আর জলের সাথেই তো জড়িয়ে আছে এখানকার জমি। উদয়নারায়ণপুর মূলত একটা কৃষিভিত্তিক এলাকা, আর ঠিক এই কারণেই বন্যার মতো দুর্যোগের সামনে এটা এত অসহায়। মানুষের রুটিরুজি তো এখানকার মাটির ওপরেই নির্ভর করে। আর ৩ নম্বর যে বড় সমস্যা সেটা হলো কাজ, চাকরি। এই যে কৃষি ব্যবস্থা, যা এমনিতেই ভীষণ দুর্বল, এর বাইরে রোজগারের সুযোগ বলতে গেলে প্রায় নেই। ভাবুন, মাত্র ৪২% মানুষের একটা বাঁধা ধরা রোজগার আছে। তার মানে অর্ধেকেরও বেশি মানুষ একটা গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটায়। এখন এই সংখ্যাটার দিকে একবার তাকান। ২০১৭ বন্যায় এখানকার ৯৬.৬% চাষের জমি জলের তলায় চলে গিয়েছিল। শুধু এই একটা তথ্যই যথেষ্ট এটা বোঝার জন্য যে বন্যা এখানকার মানুষের জীবন আর জীবিকার ওপর কি ভয়ঙ্কর প্রভাব ফেলে। বেশ, তো আমরা মাটির গল্পটা তো শুনলাম। এবার চলুন ভোটের অঙ্কের দিকে তাকাই। এই সংখ্যাগুলো আমাদের কি বলছে, এর পেছনে আসল গল্পটা কি লুকিয়ে আছে। স্ক্রিনে ২০১৬ আর ২০২১-এর ভোটের হিসেবটা দেখুন। ২০১৬-তে মূল বিরোধী ছিল কংগ্রেস বামেরা, কিন্তু ২০২১-এ ছবিটা পুরো পাল্টে গেল। সেই জায়গাটা নিয়ে নিল বিজেপি। হ্যাঁ, শাসক দলের ভোট সামান্য বেড়েছে ঠিকই, কিন্তু বিরোধী ভোটের চালচিত্রটাই একেবারে বদলে গেছে। এই বার চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ২০১৬-তে বিজেপির ভোট ছিল মাত্র ৪.৬%। ভাবা যায়। আর মাত্র ৫ বছরে ২০২১-এ সেটা প্রায় ১০ গুণ লাফিয়ে পৌঁছে গেল ৪৪.২%। মানে এখানে একটা রীতিমতো রাজনৈতিক ভূমিকম্প হয়েছে। এখন এই ভোটের বিন্যাসের পেছনের সামাজিক অঙ্কটা বোঝাও কিন্তু খুব জরুরি। এই এলাকাটা মূলত হিন্দু প্রধান, প্রায় ৯১%। মুসলিম জনসংখ্যা প্রায় ৯%, আর তফসিলি জাতি প্রায় ২১%। এই ডেমোগ্রাফিক ডেটাটা রাজনৈতিক সমীকরণ বুঝতে আমাদের সাহায্য করবে। ডেটা তো আমাদের বলে দেয় কি ঘটেছে, কিন্তু কেন ঘটেছে সেই উত্তরটা সবসময় দেয় না। এখন আমরা সেই কেনরই উত্তর খুঁজব। ঠিক কোন কোন কারণে মানুষের ক্ষোভ এতটা বেড়ে গেল যে এমন একটা রাজনৈতিক পরিবর্তন ঘটল। আর এই প্রসঙ্গে একটা কথা মনে রাখা দরকার, একটা সুস্থ গণতন্ত্রে কিন্তু মানুষের কথা বলার অধিকার, তাদের ক্ষোভ প্রকাশ করার অধিকার, এটা একটা সাংবিধানিক মূল্যবোধ। মানুষের মনের কথাটা বুঝতে হলে এই একটা লাইনই যথেষ্ট। প্রতিটি পয়সায় কাটমানি আছে। এই একটা কথাতেই বোঝা যায় যে সিস্টেমের মধ্যেকার দুর্নীতি মানুষের রোজকার জীবনে কতটা গভীর প্রভাব ফেলেছিল। এই একটা লাইনই দুর্নীতিকে একটা তত্ত্ব থেকে নামিয়ে এনে একেবারে ব্যক্তিগত ক্ষোভে পরিণত করে। তাহলে ভোটারদের এই বিপুল ক্ষোভের মূল কারণগুলো কি কি ছিল আমরা যদি একটু সাজিয়ে দেখি, তাহলে 5টা প্রধান কারণ বেরিয়ে আসে। ১. শিক্ষক নিয়োগ দুর্নীতি, যেটা শিক্ষিত তরুণদের স্বপ্ন ভেঙে দিয়েছে। ২. ভোটের পর হিংসার যে ভয়াবহ স্মৃতি। ৩. চাকরির অভাব আর বেকারত্বের হতাশা। ৪. রোজকার জীবনে কাটমানি নিয়ে তীব্র রাগ। আর ৫. অনুপ্রবেশ আর সিএএ নিয়ে যে একটা জনমত তৈরি হয়েছিল, সেটাও একটা বড় কারণ। এখন প্রশ্ন হল, বিরোধী পক্ষ এই যে একটা জনরোষ তৈরি হল, এটাকে কাজে লাগালো কিভাবে? তাদের এই সাফল্য কিন্তু কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এর পেছনে ছিল একটা খুব পরিষ্কার চারমুখী কৌশল, একটা মতবাদ যা এই ক্ষোভকে ভোটে বদলে দেওয়ার জন্যই তৈরি হয়েছিল। এই কৌশলটাকে বলা হচ্ছে চতুর্মুখ মতবাদ। এর 4টে মুখ বা দিক ছিল। প্রথমটা হলো শিবের মতো আগ্রাসন, দুর্নীতি, হিংসা, এইসব ইস্যুকে খুব জোরালোভাবে সামনে নিয়ে আসা। দ্বিতীয়টা বিষ্ণুর মতো স্থিতিশীলতা,
অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে মানুষের কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া। তৃতীয়টা ব্রহ্মার মতো উদ্ভাবন, মানে প্রচারের জন্য নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা। আর চতুর্থ হল দুর্গার মতো সুরক্ষা, নারী সুরক্ষা আর শরণার্থীদের অধিকারের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। দেখুন, এই পুরো কাঠামোটা কি সুন্দরভাবে দেখাচ্ছে যে প্রত্যেকটা কৌশলই আসলে নির্দিষ্ট কিছু ভোটারদের উদ্বেগ আর আশাকে মাথায় রেখে তৈরি করা হয়েছিল। বেশ, এতক্ষণ তো আমরা সমস্যাগুলো ব্যবচ্ছেদ করলাম, এবার সমাধানের দিকে তাকানো যাক। আমাদের আলোচনার এই শেষ পর্বে আমরা সমস্যা থেকে বেরিয়ে এসে একটা বাস্তব প্রশাসনিক পরিকল্পনার কথা বলবো, মানে প্রবলেম থেকে প্রজেক্টে উত্তরণ। প্রথমেই আসা যাক বন্যা সমস্যার কংক্রিট সমাধানে দামোদর বাঁধ প্রকল্প। এর জন্য প্রস্তাবিত বিনিয়োগ 50 কোটি টাকা। লক্ষ্যটা খুব পরিষ্কার, 6000 হেক্টর চাষের জমিকে বন্যার কবল থেকে বাঁচানো, মানে একটা নির্দিষ্ট বিনিয়োগের মাধ্যমে একটা মাপা যায় এমন সমাধান। এই ব্লুপ্রিন্টের দ্বিতীয় স্তম্ভ হল যোগাযোগ ব্যবস্থার উন্নতি। আমতা কানপুর রাস্তাটা আপগ্রেড করার জন্য 30 কোটি টাকার বিনিয়োগ। এর ফলে শুধু যে যাতায়াতের সময় 50% কমে যাবে তাই নয়, কৃষকদের পক্ষে তাদের ফসল বাজারে নিয়ে যাওয়া অনেক সহজ হবে, স্থানীয় ব্যবসাও বাড়বে। আর 3 নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ, বেকারত্বের সমস্যা। এর সমাধানের জন্য একটা গ্রামীণ আইটিআই আর একটা অ্যাগ্রো পার্ক তৈরির প্রস্তাব। হিসেব বলছে এর থেকে প্রায় 1,500 নতুন চাকরি তৈরি হতে পারে। এই ধরনের উদ্যোগ একদিকে যেমন স্থানীয় যুবকদের স্বনির্ভর করবে, তেমনি ভারতের নতুন ডেটা সুরক্ষা আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আর সম্মতির অধিকারকেও মর্যাদা দেবে। এই টেবিলটা দেখুন, এখানে পুরো ডেভেলপমেন্ট প্ল্যানটা এক ঝলকে দেয়া আছে। কোন প্রকল্পে কত বিনিয়োগ, কত সময় লাগবে, আর সেই বিনিয়োগ থেকে রিটার্ন বা আরওআই কি আসবে, সবকিছু পরিষ্কার করে বলা আছে। এটা আসলে একটা ডেটাভিত্তিক প্রশাসনিক ভিশনের কথাই বলে। আর এটাই আমাদের শেষ প্রশ্নটার দিকে নিয়ে যায়। এখন আমাদের শেষ এবং সবচেয়ে জরুরি প্রশ্ন, যখন মানুষের ক্ষোভকে এতটা নিখুঁতভাবে মাপা যায় আর তার সমাধানের জন্য একটা এতটা পরিষ্কার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়, তখন কি রাজনৈতিক ফলাফলটা প্রায় নিশ্চিত হয়ে যায়? এই প্রশ্নটাই আমাদের পুরো বিশ্লেষণের সারমর্ম। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে ডেটাভিত্তিক পদ্ধতির শক্তি আসলে কতটা। যদি আপনি একজন জনদরদী নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai এই ইমেল আইডিতে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।